এই যে গ্লাসটা নিয়ে যাও। আরে কাকে কি বলছেন? ও আমার বান্ধবী। ওনার পোশাক দেখে তো মনে হয় না। আমি তোর এই পার্টিতে একেবারে বেমানান। সরি ভাবি, এই পার্টিতে যে যত তার বউকে সাজাতে পারবে তার পজিশন তত বাড়বে। আজ তোমার পরা উচিত ছিল দামি পাতলা জাপানি শিপনের শাড়ি, গলায় ডায়মন্ড সেট, মাথায় টিকলি। আসলে আমি তার অযোগ্য স্বামী। এই চলো খাবো, এসো সবাই। তোমরা মেয়েরা যাও, আমরা আসছি। হ্যাঁ চল। এ যুগে টাকা দিয়ে মানুষের মূল্যায়ন হয়। রাইট, যার টাকা আছে তাকে কাঠের ঘোড়াও সালাম করে। সুতরাং টাকা কামাও, রাতারাতি কোটিপতি হও। হাউ, তোমার ভুসির আড়ত থেকে ডেইরি ফার্মে মাল পৌঁছাতে সময় লাগে কতক্ষণ? 2 মিনিট। প্রতি মিনিটে 1 লাখ টাকা। মাঝখানে থানা। হ্যাঁ থানা। এই থানাটা পার হওয়ার জন্যই তোমাকে দিচ্ছি প্রতি মিনিটে 1 লাখ টাকা। 2 মিনিটে 2 লাখ। ওকে? হ্যাঁ, আমাকে টাকা কামাতে হবে, জীবনের ঝুঁকি নেব, আমাকে বড় লোক হতে হবে, অনেক বড়। এগুলো তোমার ভুসির বস্তার মধ্যে লুকিয়ে গোডাউনে রাখবে। আমার লোক গিয়ে মাল নিয়ে আসবে আর তোমাকে দিয়ে আসবে 2 লাখ টাকা কমিশন। তবে একবার পুলিশের কাছে ধরা পড়লে আর রক্ষা নেই। নো রিস্ক নো গেইন। আমি শুধু টাকা চাই, টাকার মধ্যে ডুবে থাকতে চাই। আমি তোমাকে ডোবাবো ইনশাআল্লাহ। আচ্ছা টাকা অনেক টাকা। বাবলুর কসম খাও, তুমি এ কাজ করতে যেও না। আমাদের কোটিপতি হবার কোনো দরকার নেই। যদি তোমার একটা কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? টাকা ব্যাংকে থাকলে চেক বই হাতে নিয়ে বসে থাকবা আর সই করবা, তখন আর স্বামী লাগবে না। টাকার অপর নাম হলো গিয়ে স্বামী। তুমি কেন ভুসির বস্তা নিয়ে আসছো? ওদের ডেকে বলো বস্তাগুলো গোডাউনে নিয়ে রাখো। বন্ধু, তোমার কাজ মানেই তো আমার কাজ। আমি নিজের মনে করেই করছি। এগুলো কি? ওই খাবার লবণ আমার এক বন্ধু তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য দিয়েছে। ভুসির বস্তার মধ্যে কেন? এগুলো নিশ্চয়ই হেরোইন। তুমি হেরোইন স্মাগলার? তুমি দেশ ও জাতির শত্রু। তোমাকে আমি পুলিশে দেবো, তা নাহলে আমাকে বিপদে পড়তে হবে। না 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 দোস্ত, আমি আমার ছেলের কসম খেয়ে বলছি এমন ভুল আর করবো না। তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। না, তা হয় না। ছাড়ো বলছি। হ্যালো হ্যালো, সাবা থানা? হ্যাঁ, আমার এখানে অবৈধ হেরোইন ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, শীঘ্রই আস। কি ব্যাপার? আয় বাবলু। এই দেখুন, এই আমার ভুসির বস্তার মধ্যে করে এগুলি সব নিয়ে এসছে। এই যে ধরুন। আপনার সততার জন্য ধন্যবাদ। এই নিয়ে চলো। দয়া করে আমার স্বামীকে বাঁচান, আপনার দুটি পায়ে পড়ি, আমার স্বামীকে বাঁচান। আমি দুঃখিত ভাবি। বলে যাও, তোমার বাবলুকে নেবে কোথায় যাব, কার কাছে যাব বলে যাও। বাবলু, এটা দুলা ভাইয়ের বাড়াবাড়ি। আপনার অসৎ পরামর্শে বড়লোক খাবার স্বপ্ন দেখে আমার স্বামী আজ পুলিশের হাতে ধরা পড়েছে। আপনি দয়া করে তাকে জামিন দেবার ব্যবস্থা করুন। আমি প্রথমে তাকে সাবধান করেছিলাম এসব কাজে রিস্ক আছে, কিন্তু তখন সে লোভ সামলাতে পারিনি। আমি এখন কোনো থানা পুলিশ করতে পারবো না। প্লিজ যান এখান থেকে। আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমি পুলিশের কাছে মুখ খুলতে বাধ্য হব। আমি পুলিশের কাছে বলবো আপনি একজন হেরোইন স্মাগলার। আপনি আমার স্বামীকে কোটিপতি হবার লোভ দেখিয়ে
তাকে হেরোইন পাচার করতে বাধ্য করেছিলেন। আপনার স্বামীকে আপনার বুকে অবশ্যই ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আপনি আমার বুকে শরীফুলের অস্তিত্ব নিয়ে যে টান দেয় তাকে সে ছাড়ে না। খবরদার, ওকে ছেড়ে দাও, ও আমার বান্ধবী। আমার চোখের সামনে আর ইজ্জত নষ্ট হতে আমি দেবো না। আমার কাছে বাধা দিতে শোনা রাখবা, ও আমাকে পুলিশের ধমকি দিয়েছে। ও না পারলেও আমি পুলিশকে ফোন করে তোমার মতো স্বামীর কুকীর্তির কথা সব ফাঁস করে দেবো। হাবিব খান, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে, আপনি আসুন। খালাম্মা, বাবা তোমার বউকে মেরে ফেলেছে। কে মেরেছে? এসব কি বলছেন আপনি? তোমার জামিনের কথা বলতে গেলে আমার জামাই তার ইজ্জত নষ্ট করে, পরে তাকে গুলি করে মারে। আমার মেয়ে তাকে রক্ষা করতে গেলে তাকেও গুলি করে মারে। খালাম্মা, আমার ছেলে বাবলু, বাবলু কোথায়? আমার বাবলু কোথায়? তা তো জানি না বাবা। আমার বন্ধু হাবিবের সব ঘটনাই তো তোমাকে বলেছি। তারই ছেলে বাবলু, শুনলাম ওর মাকেও কারা যেন মেরে ফেলেছে। ও এখন রাস্তাঘাটে কুকুরের মতো খাবার খুঁজে বেড়ায়, আর এসবের জন্য আমি দায়ী, আমি অপরাধী। না, তুমি কোনো অপরাধ করনি। এই অবুঝ নিষ্পাপ শিশুর কি হবে? সবই খোদার ইচ্ছা। যতদিন ওর বাবা জেল থেকে ছাড়া না পায় আমাদের সন্তান হয়েই থাকবে। না, কি রে, মা পছন্দ হয়েছে? কি হয়েছে বাবা? পেটে ব্যথা। কি হয়েছে? তো চিৎকার করছো না? পেটে ব্যথা, মরে গেলাম। ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। খামোশ! তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোর পরামর্শে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আর তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সুখের স্বপ্ন সারা জীবনের জন্য নিভিয়ে দিয়েছিস। সেদিন বন্ধু সেজে আমার সংসারে ঢুকে আমার স্ত্রীর প্রতি হাত বাড়িয়েছিলি, তোরই কারণে আজ আমার সন্তান নিখোঁজ হয়েছে। জানি না আজ আমার সন্তান কোথায় আছে। তোকে আমি খবরদার! মিস্টার শরীফ মোল্লা, বুলেট তো আমার হাতে। হাবিব, তুমি আমার সবকিছু নিয়ে নাও, আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব নিয়ে নাও, তবু আমাকে জানি মেরো না, প্লিজ আমাকে জানি মেরো না।
কিন্তু সেদিন তুই আমার স্ত্রীর সবকিছু কেড়ে নিও, তাকে জানে বাঁচতে দিসনি, সুতরাং আমিও তোকে বাঁচতে দিতে পারি না। জুতা মেরে তাড়িয়ে দিয়েছে, ভালো করেছে। হোক সে আমার ছোট ভাই। আপনারা যান, ডাক্তার নিয়ে আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। লালিমা, পানি নিয়ে আয়। জেল থেকে ছাড়া পেলে কবে? পালিয়ে এসেছি। আমার যে সর্বনাশ করেছে, ওই শরীফ মোল্লাকে খুন করেছি। এবার তোমার দুলাভাইয়ের হিসাব চুকাবো। তার আর দরকার হবে না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, কদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মরে গেছে? ইউ বাস্টার্ড, তুই থাক, আমি আসছি। এর আগেও একবার তোদের মতো কুতুবরা আমাদের হাঁস মুরগির ট্রাক আটকে ভুল করেছিল। তারাও 5-6 জন ছিল, কিন্তু আমি তাদেরকে না মেরে কাছে ডেকে একটা সাংঘাতিক বুদ্ধি দিয়েছিলাম। কি বুদ্ধি? শুনবে? ভালো হইয়া যাও, আরে ভালো হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না রে মনা, ভালো হইতে পয়সা লাগে না। ও আজ মরলে কাল দুদিন হবে, আজ মরলে কাল দুদিন হবে, কোনো চিহ্ন রবে না, এখনো সময় আছে। ভালো হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না রে মনা, ভালো হইতে পয়সা লাগে না। আমরা দুজন দুটি শান্ত ছেলে, তার বুকের কত পাটা মন্দ বলে, তোর সুখে আমার সুখ, তোর দুঃখে আমার দুঃখ, থাকা খাওয়া একসাথে, বাঁচা মরা একসাথে, ইহকাল আর পরকালেও আলাদা হব না। ভালো হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না রে মনা, ভালো হইতে পয়সা লাগে না। আমাদের বাঁধন ভালোবাসার, এ বুকে বেঁধেছি স্বপ্ন আশার, খোদার কাছে তাই হাত তুলে দেওয়া যায়, কখনো কোনো ঝড়ে তোদের যেন না হারায়, কলিজার টুকরা ধরা আইনে কাছে আয় না।
ভালো হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না রে মনা, ভালো হইতে পয়সা লাগে না। আজ মরলে কাল দুদিন হবে, আজ মরলে কাল দুদিন হবে, কোনো চিহ্ন রবে না। ভালো হইয়া যাও, ভালো হইতে পয়সা লাগে না রে মনা, ভালো হইতে পয়সা লাগে না। এই ভাইয়া ওঠো, আরে ওঠো না। হাত মুখ দিয়ে মাথা খাও, মাথা খেয়ে ব্যায়াম, ব্যায়ামের শেষে গোসল, গোসলের শেষে নাস্তা টেবিলে এসো, দেরি করলে মা রাগ করবেন। চুপ। দেখি লাগে ভালো। আরে রাখ তোর গান, সকাল 10টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে, সে হুসাতে। জরুরি ঘোষণা, হোস্টেলে অবস্থানরত সকল ছাত্রীদের নিরাপত্তার জন্য অনুরোধ করা যাচ্ছে আজ বেলা 10টার মধ্যে তারা যেন হোস্টেল ত্যাগ করেন। শুনলি তো, তাড়াতাড়ি কর, আমি গেলাম। এই তাড়াতাড়ি কর। গাড়ি ঘোড়া পাবো কিনা আল্লাহ জানে। কি যে হবে আজকে। এই কে তুমি? তুমি এখানে ঢুকলে কি করে? শুধু এখানে কেন, কতদিন পরে তো আমি তোমার মনের ভিতরে ঢুকবো। মিষ্টি 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 মিষ্টি, দরজা খোল। মিষ্টি মিষ্টি, কি রে দরজা ধাক্কাচ্ছিস কেন? তোর ঘর থেকে চিৎকার শুনলাম, কি হয়েছে? দরজা খোল। আরে দূর, আমার এখান থেকে নয়, অন্য রুমে দেখ। ও সরি সরি, চল চলো তোমাকে বাড়িতে পৌঁছে। চলো, তুমি নিচে যাও, আমি আসছি। ও আচ্ছা, আমি এক্ষুনি নেমে যাবো, তাও বলছি। কি রে তুই? হোস্টেলে কি হয়েছে? ভিতরে চলো তো বলছি। হোস্টেলে কাল থেকে গোলাগুলি শুরু হয়েছে, বোম ফুটেছে, তাই বাসায় চলে এলাম। ভালো করেছিস। তাই চামড়াটা কে? পান্না, আমাদের সাথে পড়ে। চেহারা দেখলে তো চোরের মতো লাগে। কি আমি চোর? আমার নাতনির মন চুরি করেছে। কোথায় গেল চোর? সর্বনাশ, বাবা কি কথা? কোথায় চোর? না বাবা, আমি আর নানি কথা বলছিলাম। না না, আমি পুরুষ মানুষের গলা শুনেছি। দিন রাত মদ খেয়ে খেয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে বাবাজি। না না, সরো না, সরো বলছি। কেউ নেই তো। বাথরুমে দেখি। থাক মা, তোর আর হোস্টেলে গিয়ে কাজ নেই। যা 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 যা। কি ব্যাপার? কি বেড়াটাকে বের করে দিচ্ছি বাবা। ঘরে ঢুকলো কি করে? আর জানা বাবা,
তোমরা কি নিয়ে হইচই করছো? ভেড়া, বুঝলে না? ভেড়া। ও আচ্ছা, খাবে এসো। ওরে অবস্থা কেন? একশালাকে ধরার জন্য ভেড়া সেজেছি। ওই তোমার ভেড়া। চল পিয়ারালি, ভেড়ার মালি এসে গেছে। চল চল চল। সরি ডার্লিং। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘটলে ঝিলিক মারে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘটলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘটলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেমের রোগে ধরলো যারে, সে কি দূরে থাকতে পারে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। খায় রোগে ধরে। আমার একটু ছোঁয়া পেলে করবে ঝলমল। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। খায় রোগে ধরে। তোমায় যদি দেখি আমি, আমারও কি যে হয়ে যায়। এসো না তবে কাছে, একটু বাধা আছে, লাজের উপরে ছেড়ো দুদিন পরে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। খায় রোগে ধরে। মন খারাপ হইব না? দোকান ভর্তি মাল, খরিদ্দার নাই। খরিদ্দার হইব কেমনে? দোকান করার পর মসজিদে কোনদিন টাকা দিছো? কি কলি? মসজিদে টাকা দুমকে? মসজিদে টাকা দিলে ব্যবসা লাভ হয়। তুই তো ভালো কথা মনে করাই দিছ। চল মসজিদে টাকা দিই। হ্যাঁ চল। তুমি যাও, আমি দোকান পাহারা দিই। পারবি তো? আমি আর যাবো আরামু গেছে তো। আরে সুযোগ পাইছি রে, তোর মরস পাই। ধরা পড়লে যাবে নাই। আমার দোকানের আয় বরকত বাড়াই দিও খোদা। এত বুদ্ধি তোর ফেরে কি হয়েছে? পিঠে কি হয়েছে? সুন্দর হাত ধরো। এই সুন্দর হাত ধরে আর আমার লাভ নাই। যাও তুমি যাও। আচ্ছা যাও। যাই যাই ধরা পড়লে আমার রক্ষা নাই। ওরে আমার কি করলো আবার? আমার সব বোনাস হয়ে গেছে। চুন্ডি আমার সব চুরি করে গেছে। আমার পাউডার কই, আমার সাবান কই, আমার শ্যাম্পু? আপনি ইলেকশন অফিস থেকে এসেছি, ভোটার লিস্ট করবো। আসুন। না, আমি
ম্যানেজার আসুন তো। না, আমার মনে আসে মিটে গেছে, আমার মনে আসে মিটে গেছে। আমার মেটে নাই। চলেন হোটেল লিস্ট করেন না। বাবা কোথায় গেছে? মরিচের খেতে গেছে। অন্তরা এনেছি। এগুলো কেন? ভোটার লিস্ট করতে লাগে। ও বাচ্চাকে বুকের দুধ খাওয়ান? খাওয়াই না, তবে আজ তোমার বুকের দুধ খাওয়াবো। শালা, আমার বাচ্চাকে তোমার বুকে দুধ খাওয়াবো। আমার কথা শুনুন। মানে দুধ নেই, আম। আম, তোমার চুরি করা আম ফেরত দিতে এসেছে। কাঁচা আম পাগলো কিভাবে? বুকের গরমে। সাবাস, নে আগে খেয়ে নেই। আর নেই? না, সেদিন কাদার মধ্যে চুবালে খেয়ে না? তোকে মাথা নেড়ে করে খড় ধরে তবে ছাড়বো। জন্ম শিক্ষা দিয়ে ছাড়বো। কি কোথায় কোথায়? এই যে বাবা, তুমি এসে ভালোই করেছো। আজ বেটাকে উত্তম শিক্ষা দিয়ে ছাড়বো। আমি এক্ষুনি লাঠি দিচ্ছি। কোথায় কোথায় চোর কোথায়? আসসালামু আলাইকুম ম্যানেজার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবাজি, কখন এসেছো? আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? চা নাস্তার ব্যবস্থা কর। ও কোথায়? বাবা, তুমি ওনাকে চেনো নাকি? চিনি মানে? আরে এ তো আমাদের মালিকের বড় ছেলে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। থামুন, যাবেন না। আমার মাথা থেকে এগুলো নামান। কি হলো? নামান। এটা কি? বোম, ককটেল। এখান থেকে আপনার পছন্দ মতো একটা অস্ত্র নিয়ে আমাকে সাজা দিন। না না। কেন? আপনাকে এত কষ্ট দিলাম? আমাকে যতটুকু কষ্ট দিয়েছ তার চেয়ে অনেক কষ্ট তুমি নিজেই পাচ্ছ। তবুও আপনার নিজের হাতে সাজা হওয়া উচিত। আমার ভাগ্যের চাকা এমনই এক জায়গায় থামলো পরিচিত গণ্ডির মধ্যে। এখানে তুমি আমার আপনজন, অন্তরের অন্তরা। তাহলে আমাকে ক্ষমা করুন। যার স্থান হৃদয় তাকে ক্ষমা করা যায় না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ওটা দাও। ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি।
মন চায় এখন মন মেশাতে, ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি। স্বপ্নে ঘেরা আমার আশা, হৃদয় নিংড়ানো ভালোবাসা, এর চেয়ে বেশি চাই না আমি, পূর্ণ করেছ তুমি। ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি। ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি। ওগো, যেখানে তোমার আদেশ পালন করতে গিয়ে আমার কলিজার টুকরা পান্নাকে অনাদর অবহেলায় গড়ে তুললেও তোমার গচ্ছিত আমানত বাবলুকে আজ মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। তুমি বলেছিলে বাবলুকে দিয়ে আমাদের মৃত প্রথম সন্তান হীরার অভাব ভুলতে, বলেছিলে বাবলুকে হীরার আদর স্নেহ দিয়ে গড়ে তুলতে। আমি আমার বুকে নিংড়ানো সবটুকু আদর উজাড় করে ওকে মানুষ করে তুলেছি। তুমি ওদের জন্য দোয়া করো। মা, মাগো, পৃথিবীর সব মায়েরা যদি তোমার মতো হতো। ঠিকই বলেছিস পান্না, মা একাই আমাদের মা বাবার অভাব পূরণ করেছেন। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। স্বপ্নের মানুষ
আমার মনের দৃষ্টি দিয়ে দেখেছি তোমায় হৃদয় ভরে। তুমি যে আমার প্রেমের অলংকার, প্রাণ ছুঁয়ে দুটি চোখে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি বিহীন বড়ই একা, সবকিছু যেন লাগে ফাঁকা। তোমার আদর সোহাগ নিলাম, শূন্য হৃদয়ে সবই পেলাম। দুটি মনেরা দেখি যাওয়া, থাকবো চিরকাল সুখে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। কিন্তু তোমার কথা যদি সত্যি না হয়, আপনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর যদি সত্যি হয়, আমার পছন্দ মতো পাত্রের সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। আমি মিষ্টিকে ভালোবাসি আঙ্কেল। বাবা, ওর নাম পান্না, আমরা একই সাথে পড়ি। আজ আমাদের একটা ফাংশন ছিল। মিষ্টি, একটা লোফারের সাথে চলাফেরা করা তোমার উচিত নয়। ওকে ছেড়ে দাও। তুমি জানো কার মেয়ের সঙ্গে মেলমেশা করছো? ওই বিধাতা আমাকে যে আদেশ দিয়েছেন তার মেয়ের সাথে। এরপর যদি আমার মেয়ের দিকে হাত বাড়াও, তার পরিণতি হবে কিয়ামত থেকে ভয়ঙ্কর। ভাগ্যে লেখা থাকলে হবে, কারণ আপনি গুরুজন। আপনার সঙ্গে বেয়াদবি করা আমার অন্যায়। যেহেতু আমার বাবা নেই, শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। তোমার মার বাবাকে আমার চেনা আছে। আমার কষ্ট কমে গেল যে আপনি আমার মা বাবাকে চেনেন। শুধু এইটুকু মনে রাখবেন, মিষ্টিকে যদি বিধাতা আমার জন্য লিখে রাখেন, আপনি কেন, আপনার বাবা ওকে ঠেকাতে পারবে না। আসি, বাই মিষ্টি। আসলেই তুমি ভাগ্যবান, তা না হলে ফিরোজ ইফতেখারের ছেলে তোমার ফাঁদে পা দেবে কেন? এখন যাও, যত শীঘ্রই সম্ভব পান্নার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে তাকে ফাঁদে আটকাও। অসম্ভব। সেই লোক অপমান করে একদিন আমাকে ফার্ম থেকে বের করে দিয়েছিল। তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতেই পারে না। অপমানের বদলা নিতে চাও? চাই। তাহলে মেয়ে বিয়ে দিয়ে ইফতেখারের পরিবারের সাথে নতুন সম্পর্ক পাতাও। তারপর কি করতে হবে আমি তোমাকে বলে দেব। তুমি ঠিকই বলেছ, আমি কালই যাব। হ্যাঁ, পারলাম না, রাগ করে থাকতে পারলাম না। বোন কে? শেরালি না? হ্যাঁ, যে রাগ করে থাকে সে শয়তানের ভাই। কিন্তু আমি তো তোর ভাই। পুরনো মান অভিমানটা ভেঙে বিয়ের কথাটা পাকা করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমার ছেলে পান্না আমার মেয়ে মিষ্টিকে খুব পছন্দ করে। এখন মেয়ে আমি রাজি তো কি আগে রেখে যাচ্ছি। কারেক্ট, 100% কারেক্ট।
ঘটক সাহেব। ইয়ে তোর মামা? হ্যাঁ, তওবা তওবা, আরে মামা গ্রেট মামা। কিন্তু না, বাড়ির বড় ছেলে রেখে ছোট ছেলে বিয়ে হবে এ হতে পারে না। মা তুমি অমত করো না, পালনা শুনলে কষ্ট পাবে। কিন্তু কাজী সাহেবকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে কাজী সাহেব কিছু বলেন। বড় পবিত্র মাস, আপনারা চাইলে বিয়েটা আজই হতে পারে। বাজাও শালায়। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। সিঙ্গেল খাটে ডবল মানুষ, মনের সুখে হয় যে বেহুশ। এক বালিশে দুই মাথা, অন্ধকারে লাগে গুতা। সিঙ্গেল খাটে ডবল মানুষ, মনের সুখে হয় যে বেহুশ। এক বালিশে দুই মাথা, অন্ধকারে লাগে গুতা। এমন মজা আর পাইবা না। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। ঘুমটা তোলো চন্দ্রমুখী, আড়াল করে রেখো না। ঠোঁট কাটা বেশরম, একটু সবর করো না। ঘুমটা তোলো চন্দ্রমুখী, আড়াল করে রেখো না। ঠোঁট কাটা বেশরম, একটু সবর করো না। গরম খেলে মুখ পুড়ে যায়, তা কি জানো না। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। আমি সাকসেস তো, এই শেরালি সাকসেস। যারা তোমার মতো চুনোপুটি, তারা সামান্য একটু সাকসেস হলেই হো হো করতে থাকে। আর যারা গ্রেট ম্যান, তারা নীরবে কাজ করে যায়। শোনো,
এখন থেকে তোমার ঠিকানা হবে ইফতেখার নিবাস। ওখানে গিয়ে নিচ দিয়ে গাছ কাটবে আর উপর দিয়ে পানি ঢালবে। আন্ডারস্ট্যান্ড? বলছিলাম কি, এইবার হীরা ভাইয়ের একটা গতি করেন খালাম্মা। গতি করেন বললেই তো গতি করা যায় না, তেমন মেয়ে পাচ্ছি কোথায়? আছে, পরীর চেয়েও সুন্দরী, একেবারে মালক্ষী। মামনি এসো। সাবধানে মান নাই। সাবধানে এসো বাবা, আপনি কোনো চিন্তা করেন না। নানি এই সবাই সাবধানে, কিছু বলে না যেন, খবরদার। মিষ্টি লাইলি, মনে করো এটা তোমাদের নিজেদের বাড়ি। কেমন আছো বুবু? ভালো। বাড়ি তো নয়, যেন বেহেস্ত খানা। তা দেখেই বুঝেছি নাতনিও সুখেই আছে। ওরে মিষ্টি, এদিকে আয়। নানি নানি, তোকে দেখার জন্য আমরা পাগলের মতো ছুটে এসেছি। আমিও তোমাদের কথা চিন্তা করে রাতে বেলা ঘুমাতে পারি না। তাই তো বাড়ি ছেড়ে দিয়ে আমরা সব শুধু চলে এসেছি। লাইলি, ওদিকে ভিতরে নিয়ে যা। আপনারা আসুন। আর দেরি হবে না, আর দূরে থাকব না। ও আমার প্রাণ, আমার জানের রাজা। তুমি ছাড়া বাঁচব না, সে কি তুমি বোঝো না? পৃথিবী আর কিছুর নেই লুকাবো তোমার ওই চোখে হয়ে কাজল, থাকবো তোমার ওই বুকে হয়ে আঁচল। আমি বানাবো তোমায় গলার মালা, আর মিটাবো আমার মনের জ্বালা। চোখের মাঝে চোখের তারা, প্রাণের মাঝে তুমি প্রাণ। আর দেরি হবে না, আর দূরে থাকবো না। ও আমার প্রাণ, আমার জানের রাজা। তুমি যে আমার দিনের শেষের ভাবনা, এই হৃদয়ে আর কেউ ঠাঁই পাবে না। ওগো তুমি যে আমার জীবন মরণ, যত কামনা বাসনা তোমারই করুন। দুঃখের ঘরে সুখের বাসর, থাকবো সারা দিন। আর দেরি হবে না, আর দূরে থাকবো না। ও আমার প্রাণ, আমার জানের রাজা। তুমি ছাড়া বাঁচব না, সে কি তুমি বোঝো না? পৃথিবী আর কিছুর নেই প্রয়োজন। চা না কফি, ঠান্ডা না গরম, ঝাল না মিষ্টি? জলদি বলো, আমার হাতে অনেক কাজ। না, একটু পাশ দিয়ে যা। দিচ্ছি, যাবো আর আসবো।
ভেঙে ফেলবো রে, দস্তির মতো চলাফেরা করে। বেবি তো নয়, যে নায়কের বেগম সাহেবা। দাঁড়া, দেখাচ্ছি মজা। এমনি দেখাবে মজা। হাই আল্লাহ, পায়েসগুলা খেয়ে শেষ করেছে। না মা, তোমার কাজের বেটি চাল চলন তেমন ভালো না। কাজের বেটি? আপনি ভুল করছেন। ও আমাদের কাজের মেয়ে নয়, লাইলি আমার মেয়ের মতো। ওকে আমি এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তা হ্যাঁ রে, আমার পায়েস কোথায়? কোন ছুটো চুরি করে খেয়েছে? উনারা এ বাড়িতে আসার পর থেকে বিড়াল কুকুরের অত্যাচার বেড়েছে। একবার ধরতে পারলে ঝাড়ু পিটা না করে ছাড়ছে তো। আমার নাম লাইলি না। ছি নানি, তুমি দেখছি মান সম্মান ডোবাবে। মা, তোমার কি একটু আকল নেই? শোন, ওনারা আমাদের মেহমান, লক্ষ্য রাখিস তাদের জন্য কোনো অযত্ন না হয়। আপনি কিছু মনে করবেন না মাইমা। ছি, রাগ করে না। পিয়ার ভাই, 1 কেজি নুন দাও। বাকি 1 কেজি কে 1 বস্তা নুন দিতে পারি, যদি তুমি আমার একখান কথা বলো। কি কথা? বসো। তোমার এই সুন্দর হাত দিয়ে আমার শরীরটা একটু টিপা দাও। কেন, তোমার বউ তোমারে টিপা দেয় না? দেখ, তয় কালা বউ কালা হাত। তোমার হাত কত সুন্দর, চম্পা কলার মতো আঙ্গুল, দুধের মতো ফর্সা তোমার রং। যদি সুন্দর হাতের সোহাগ পাইতাম, তাহলে সারা জীবনের দুঃখ মিটাইতাম। নুন দিবা তো? আর দেবো, আসো। সাইডের দিকে মানুষ। দোকান বন্ধ করে দিতেছি, তুমি ভিতরে যাও। দে মজা লাগে। একই রকম। কিরকম? আমার কালা বউ টিপলে এইরকমই লাগে। টিপনের মধ্যে আবার কালা দলা কি? সব টিপা টিপি একই রকম। বুঝছি। কি বুঝছো পিয়ার ভাই? কালার দলায় কোনো তফাৎ নাই। থাক, আর টিফল লাগবে না। আমার নুন দিবা না? দেবো, দাদা। দাও দাদা। যাই। ফার্মের বেশ উন্নতি করেছেন দেখছি। এ সব কিছুই হীরা পান্না দুভাইয়ের পরিশ্রমের ফসল। ও, আসুন, চা খাবেন? শুধু চা নয়, আমাকে আরো কিছু খেতে হবে। আসি তাহলে। তুই আমাকে ঠিকই চিনেছিস, তার জন্য ধন্যবাদ। শোন, তোর কামড়ের বিষ নষ্ট করতে লাগে 14টা ইঞ্জেকশন, কিন্তু আমার কামড়ের ওষুধ পাওয়া যায় না। গোষ্ঠী শুধু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, ওষুধ মেলে না। আপা, হীরা ভাইয়া কি আমার চেয়ে নিচে ক্লাসে পড়ে? কেন? তুমি আমাকে পড়াচ্ছ না হীরা ভাইয়াকে পড়াচ্ছ? ছেড়ো না, মেরো না আপা। আমার পড়া বন্ধ করে তুমি হীরা ভাইয়ের ছবি দেখছো? কেউ কোনো কথা বলবে না, চিৎকার করলে গুলি করবো। আমরা তোমার কোনো ক্ষতি করব না, তবে আমাদের বস কি করবে জানি না। মিস্টার হক, আপনি? আপনার সাথে একটু ব্যবসায়িক আলাপ ছিল। বসুন। থ্যাংক ইউ। ম্যানেজার চাচা, হ্যাঁ? সর্বনাশ হয়ে গেছে ম্যানেজার চাচা। আমাদের ফার্মের 19টা গরু মারা গেছে, আরো 5-4টা গরু মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে। হ্যাঁ, বলিস কি? ডাক্তার সাহেব কি খবর দিয়েছিস? হ্যাঁ, আপনি জলদি আসেন। তুই শিগগির বাসায় খবর পাঠা। যাইতেছি। গরু যাতে বেশি করে দুধ দেয় তারই ব্যবস্থা করলাম। নিশ্চয়ই শেরালির কাজ। আপনি পরে আসুন প্লিজ। জাস্ট এ মিনিট। হ্যাঁ, ইয়েস বস। ফোনটা ম্যানেজারের মেয়েকে দে। ওকে বস। কথা বলুন। হ্যালো,
বাবা গুন্ডার আমাকে বাসা থেকে জোর করে ধরে এনে এখানে আটকে রেখেছে। তুমি ওদের কোথায় রাজি না হলে ওরা আমাকে। ওরা কারা? মিস্টার হ, গরু কিভাবে মরেছে, কে মেরেছে এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। ছোট সাহেব কি রে আব্দুল, তুই এত রাতে? আমাকে ফার্মের 19টা গরু মারা গেছে। এমন সর্বনাশ হলো কিভাবে? হ্যাঁ, ডাক্তার সাহেব কইছে কেউ গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। পান্না, ম্যানেজার সাহেব কোথায়? তিনি এক লোকের সাথে কি সব আলাপ করতেছিলেন, খাটালে আইলেন না। ম্যানেজার সাহেব আসেননি কেন? আমার মনে হয় এর মধ্যে ম্যানেজারের হাত আছে। কি বলো বাবু? না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরা আমার ফার্মের লক্ষ্মী। মা 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 মামা মা মা দেখি হা করি, এটা জীবন নিচে শিগগির এক গ্লাস গরম মা। মা গো, তুমি শান্ত হও। ফেরার সময় বাড়িতে নেই, আমি যে কি করি। আঙ্কেল, আপনি কি জানেন কাল রাতে আমাদের ফার্মের বেশ কিছু অস্ট্রেলিয়ান গাভী মারা গেছে এবং আরো কয়েকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? হ্যাঁ, কাল আব্দুল মুখে শুনেছি। শোনার পরও এই পর্যন্ত আপনি ফার্মে যাননি কেন? বলুন, কেন গেলেন না? ওয়াই? যে গরুগুলোকে আপনি নিজের হাতে লালন পালন করে বড় করেছেন, তাদের মৃত্যু সংবাদ পেয়ে আপনি ছুটে গেলেন না কেন? বলুন। আপনার নীরবতা এবং অনুপস্থিতি আমি নিশ্চয়ই ধরে নিতে পারি আপনি এ ব্যাপারে জড়িত। না বাবা, তোমার ধারণা গরু কিভাবে মরেছে, কে মেরেছে এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। আমি কি এখন আসতে পারি? ও, তাহলে আপনি যেতে চান? দেখুন, আপনি আমার বাবার নিয়োজিত ম্যানেজার, তাই থানা পুলিশ করলে আমার মরহুম বাবাকে ছোট করা হবে। যান, ও মুখ নিয়ে কোনোদিন আমাদের সামনে আসবেন না। আউট, আউট, প্লিজ আউট। ছোট সাহেব, এত বড় একটা ডিসিশন নেবার আগে আমার মনে হয় আপনার মায়ের সাথে একবার। আপনি থামুন। এত বড় সর্বনাশ করার পরও আপনি। সরি, হীরা বাবাজির সাথে একবার দেখ। হীরা বাসায় ফিরলে তাকে যা বলার আমি বলবো। আপনি আসুন প্লিজ। ও ঠিক আছে। যাও, ওটা তাড়াতাড়ি শেষ করো। তারপর শেরালি মিয়া বসো। আচ্ছা দোস্ত, সব সময় দেখি তোমার মহিলা কর্মচারীরা বোরখায় মুখ ঢেকে চলাচল করে, এর রহস্যটা কি? সুন্দরী নারী দেখে আবার যাতে কেউ বেইমানি না করে তার জন্য এই ব্যবস্থা। মানে? সুন্দরী নারী দেখলে বন্ধুও বেইমান হয়, হোক না সে বন্ধুর স্ত্রী, বোন, মেয়ে, তাতেও শালাদের চক্ষু লজ্জা নেই। আর বলতে হবে না। হ্যাঁ বলো, এখন তোমার খবর কি? তামাশা? আরে মিয়া, ফার্মের গরু মারলাম, ম্যানেজার সাহেব চাকরি গেল, তাতে আমার বাপের লাভ কি হলো? তুমি নিশ্চয়ই আশা করেছিলে হীরা পান্না এবার তোমাকে ম্যানেজারের দায়িত্ব বুঝিয়ে দেবে, তাই না? তাই তো আশা করেছিলাম। আহাম্মক আর তাকে বলে ম্যানেজারের মেয়েকে হাইজ্যাক করে তোমাকে পাঠিয়েছি কি এই জন্যে? আমি চাই ওদের সবকিছু ধ্বংস করে রাস্তায় নামাতে, আর তুমি আছো সামান্য গোলামির চিন্তায়। যাও, আমার লোকদের বলো তারা যেন এই মুহূর্তে ম্যানেজারের মেয়েকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তারপর দেখো তামাশা কাকে বলে, কত প্রকার ও কি কি। হে আল্লাহ, তুমি গরিবের সহায়। বাবা, কি এমন রহস্য? ওরা আমাকে কেন নিয়ে গেল আর কেন ফেরত দিল?
তোকে কি করে বোঝাবো মা? বাপের কাছে তার নিজের জীবনের চেয়ে উপযুক্ত মেয়ের ইজ্জত যে অনেক বড়, তাই সেই ইজ্জতের কথা চিন্তা করে আমি মুখ খুলতে পারছি না। তাহলে গুন্ডাদের হাতে আমাদের সবার মরাই ভালো ছিল। এত বড় বদনামের বোঝা মাথায় নিয়ে সমাজের বুকে বেঁচে থেকে কি লাভ? একবার বোঝার চেষ্টা করো, সবই তো তোমাকে বলেছি। দেখো অন্তরার মা, এই আঙুলের রক্ত শুকিয়ে গেছে। সেই 22 বছর বয়স থেকে এই ফার নিজের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে আমি করে তুলেছি। আজ শুধু বদনামই নয়, আমার জীবিত অবস্থায় আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমাদের মরণ হলো না কেন? বাবা, বাবা দরজা খোলো, বাবা, বাবা কি হলো? দরজা খোলো, দরজা খোলো। মা চলো দেখি ওদিকে। সে তার মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে তোমাদের বদনাম মাথায় নিয়ে চলে আসে। গুন্ডারা কি তোমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল? অনুমান করতে পারো কতদূর নিয়ে গিয়েছিল আর পরিবেশটা কেমন? 5-6 মাইল তো হবেই। জায়গাটা কোনো গ্যারেজ ট্যারেজ আমার মনে হয়। পাশ থেকে লোহার লক্করে আওয়াজ আসছিল। আর কিছু? তাদের ফিসফাস আলাপের মধ্যে কুতুব গাজী এ ধরনের নাম শুনছিলাম। হ্যালো, মনে হয় নতুন মক্কেল এসেছে। মাল কত দেবে সেটা আপনি বলুন ভাই। তবে কাজ উদ্ধারের জন্য প্রয়োজন বোধে আমি আমার নিজের পকেট উজাড় করে দেব। কিন্তু কাজটা কি? এই দেখো ঘুম হারাম। আরে এ তো সোনা ডিম দেওয়া মুরগি। আচ্ছা, গত সপ্তাহে এই মেয়েটাকে উঠিয়ে এনে 50,000 টাকা কামিয়েছি। অন্তরাকে কার হুকুমে উঠে এনেছিলে? জানি না। বলবি না? জানি না। বল। জানি না। বল। বলছি বলছি বল। সে শের আলী। বল, অন্তরাকে কেন উঠে নিয়ে গিয়েছিলে? অন্তরা সে আবার কে? তাকে তো চিনিও না, জানিও না। চিনিস না? জানিস না? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। ভাইজান বল, কেন ম্যানেজার সাহেবকে গরু মারার ব্যাপারে কিছু বলতে দিস নি? বল। হীরা প্লিজ, কি হয়েছে আমাকে বলো। তুই থাম। আজ আমি ওকে জানে খতম করবো। ও একটা বদমাইশ কুচক্রী। কি হয়েছে আমাকে বল। মা তুমি জানো না ও কত বড় কুচক্রী। মিথ্যে, সব মিথ্যে। আমি নাকি ম্যানেজার সাহেবের মেয়েকে হাইজ্যাক করেছিলাম। আমার ভুলের মতো জামাইটার নামে বদনাম দিলে আল্লাহ সইব না, আল্লাহ সইব না। এমন কথা আপনি বলতে পারলেন? আজ আমি ওর সত্য মিথ্যা বের করে ফেলবো। হীরা, টেক ইট ইজি।
খুশি এসো। উনি শুধু এখন আমাদের মামা নয়, আমার শ্বশুর। সম্পর্কের কথা থাক, আমি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য এবারই শান্তি নষ্ট হোক তা আমি চাই না। চলুন আম্মাজান। চলো বাবা। বাবা, আমি যতক্ষণ এ বাড়িতে আছি তোমরাও থাকবে। এসো আমার সঙ্গে, এসো। এসবের মানে কি হীরা? আমার কথা হলো এইসব নাটকবাজি বন্ধ করে তুমি দুনিয়াদারির প্রতি খেয়াল করো। মা, সব অঘটনের জন্য একমাত্র মামাই দায়ী। আমি সব ক্লু বের করে ফেলেছি। থাক, তুই চিন্তা করিস না বাবা। একটা কথা মনে রাখিস, তোর একা নিয়ে সংসার না, সবাইকে নিয়ে সংসার। আর সংসারে মাঝে মধ্যে একা একটু ঝড় উঠে, আবার সব ঠিক হয়ে যায়। আয় আমার সাথে আয়, আয়। কিছুই ঠিক হবে না হীরা মিয়া। তোমার প্রেমের চক্রকে খানি চক্র না বানিয়ে ছাড়ছি তো। আমার নাম শের আলী না। একটা গোসল করার সাবান দাও তো। আপা, আপনার খুব পেরেশান লাগতেছে। কই থেকে আইলেন? একটা চাকরি খোঁজে গিয়েছিলাম, আসি। চিন্টু, হ্যাঁ যান, দেশি জিনিস ব্যবহার করবে কেন? এটা নাও, আমার এই সানগ্লাস, গেঞ্জি, প্যান্ট, ঘড়ি সবকিছু বিদেশি। তুমি চাইলে তোমাকে আমি সব বিদেশি কিনে দিতে পারি। তোর বাপু কি বিদেশি? তোর সবকিছু বিদেশি, কিন্তু মারটা বাঙালি। ও হ্যালো থানা, আপনি কে বলছেন? তাড়াতাড়ি আসুন, ইটখোলায় মারামারি শুরু হয়েছে। বাবা, ঠিক আছে চলুন। হীরা কি করেছে? তেমন কিছু না, পাবলিক নিউইসেন্সই। ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব। ইয়েস স্যার। হীরা সাহেবকে নিয়ে আসুন। ওকে স্যার। একটা বাজে মেয়েকে নিয়ে রাস্তার উপর গুন্ডাদের সাথে মারামারিকে তুমি বলছো তেমন কিছু না? বাজে মেয়ে নয় মামা, অন্তরা আমাদের ম্যানেজার সাহেবের মেয়ে। সামান্য একটা কর্মচারীর মেয়েকে নিয়ে রাস্তার উপর নাটক করা মানে বংশের মুখে চুনকালি দেওয়া। আচ্ছা আচ্ছা। মামা, ওই মেয়েটা যদি আপনার বংশের কেউ হতো, অথবা আপনার নিজের মেয়ে হতো? ইয়েস, ইউ আর রাইট। কোনো ভালো মানুষই এটা সহ্য করবে না। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি ঠিক করোনি ভাই। তোমাদের আশায় থাকলে এতক্ষণে সব বেঠিক হয়ে যেত। রাস্তাঘাটে এরকম একটু আধটু হয়, আর এত কিছু পুলিশকে খেয়াল করতে হলে ঘরে ঘরে থানা বানাতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, ঘরে ঘরে থানা অবশ্যই বানাতে হবে, তবে আমাদের জন্য নয়, তোমাদের মতো ক্রিমিনালদের জন্য। আহা হীরা প্লিজ, মামা মুরব্বী মানুষ, বাদ দাও তো সব। এখানে একটা সই করো। না, লজ্জার ব্যাপার, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের জামিন নিচ্ছে। কিন্তু মামা, মামা তুমি যখন ধরা পড়বে তখন জামিন পাবে না। কারেক্ট। রানা চলে। মা, আমি আপনাদের অসুবিধা ফেলেছি? তোমার এখানে আসা যাওয়া নিয়ে অন্তরার নামে যেভাবে বদনাম ছড়াচ্ছে, সত্যি বলতে কি আমি আর এসব সহ্য করতে পারছি না। লোকের কথায় সম্পর্ক ছিন্ন হয়ে যায় না মা। যদি তুমি আমাদের মঙ্গল চাও তাহলে অন্তরাকে তুমি ভুলে যাও। তোমার ভালোবাসা অন্তরার বদনামের কারণ হতে পারে। আমার কারণে এই ঘরে যাতে আর বদনাম না আসে আমি তার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, আমি অন্তরাকে বিয়ে করব। এতেই ঘাবড়ে গেলে শের আলী?
এগুলো ধরো। এগুলো দিয়ে কি হবে? ফ্যানের সামনে ছেড়ে দাও। ছেড়ে দাও। দিলাম। কিছু বুঝলে শেরালি? কিছুই বোঝনি। মনে রাখো, একবার যদি ম্যানেজারের মেয়ে ওই বাড়িতে বউ হয়ে যেতে পারে, তাহলে তোমরা এমনি কাগজের টুকরোর মতো উড়ে যাবে। কারণ অন্তরা বউ হয়ে এসে প্রথমেই তার বাবার মৃত্যুর বদলা নেবে। সুতরাং সে যাতে ওই বাড়িতে বউ হয়ে যেতে না পারে, তার জন্য তোমাকে আগেই সাবধান হতে হবে। শোনো, দুমুঠো তোমার খাই, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব নিশ্চয়ই আমার আছে। কি বলতে চাস? এ বংশের মান সম্মান রক্ষা করতে হলে হীরা বাবাজিকে এই মুহূর্তে ভালো পাত্রী দেখে বিয়ে করিয়ে দাও। এই নিয়ে তোর মাথা ব্যথা কেন? বারে মাথা ব্যথা হবে না। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ম্যানেজারের মেয়ে অন্তরা এ বাড়ির বউ হয়ে ঢুকতে পারলে সে তার বাপের বদলা নেবার জন্য এ সংসার ভেঙে তছনছ করে দেবে। আর আমি তোর ভাই হয়ে তাই চেয়ে চেয়ে দেখবো। কি গো বাবাজি, তুমি কিছু বলো। মা, মামার কথাটাও ভাববার বিষয়। একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও, দেখবে দুদিনে এমনি কথা বলে। এই যে হীরা বাবাজি, এসো, তোমার কথাই হচ্ছিল। তোমার মা এবং আমরা সবাই রাজি। এখন তুমি চাইলেই বিয়েটা মানে ওই বিয়ে। হ্যাঁ, বিয়ে। এভাবে আর কতকাল কাটাবি? আমি আর তোর কোনো ওজোর আপত্তি শুনবো না। কালই আমার বৌমা চাই। অন্তরার মাও চাচ্ছেন আমার আর অন্তরার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক। না, অন্তর এবারে বউ হতে পারে না। কি হয়ে গেল তোদের দু ভাইয়ের মধ্যে? মা, তোমার ভালোবাসা সাথে নিয়ে যাচ্ছে, আমার কিসের কষ্ট? না, তোর সুখের দিনে থাকতে পারলাম না, দুঃখের দিনে প্রয়োজন হলে আমাকে স্মরণ করিস। আসিবা। হীরা, যাস নি বাবা, পান্না, ওকে থামা, ওকে যেতে দিস নে। হীরা, হীরা। বাবা, যাকে মা ডাকতে পেরেছ তার জিনিস নিতে সংকোচ করা মানে মাকে অস্বীকার করা। বাবা, তুমি এগিয়ে যাও। রড, সিমেন্ট, ইট, বালু আমি ধার নিতে পারবো, আর ব্যাংক লোন আমি পাবোই ইনশাআল্লাহ। আগামী 29/5/96 তারিখের মধ্যে সুদ সহ 5,60,000 টাকা ব্যাংক লোন পরিশোধ না করলে আমরা আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব। ম্যানেজার গ্রামীণ। ছোট সাহেব, চা নাস্তা কিছু দেব? কোনো কিছু প্রয়োজন হলে আমি তোমাকে ডাকবো। যাও। হ্যালো, পান্না বলছি। এই অধমের নাম কুতুব গাজী। আমাকে ফোন করার দুঃসাহস তোর হলো কি করে? বাঘের দুধ খেয়ে 12টার মধ্যে 1 লাখ টাকা কুতুব ট্যাক্স পাঠাও, না হলে তোমার ট্রাকের মাল গায়েব হয়ে যাবে। তুই থাক গাজী, আমি তোর ট্যাক্স নিয়ে আসছি। 30 মিনিট লেট করে ফেলেছ মিয়া। হ্যাঁ, 30 মিনিট তো লাইফের এক্সটেনশন করলাম। ভাই ভাই ডেয়ারি ফার্মের চালান দুবার আটকাবার মতো ভুল করলি কাজে। ভাই ভাই ডেয়ারি ফার্ম? কিন্তু এখন তো তুই একা। মাল দে। মাল নিবি গাজে? নে। হ্যাঁ,
লন টাকা সব ঠিক আছে? সব ঠিক আছে। কত বস্তা বলবি? 50 বস্তা হবে। 100 বস্তা বলবি? ঠিক আছে 100 বস্তা। আসসালামু আলাইকুম। এসব কি দেখছি? মাসের পর মাস কেবল লোকসানের হিসাব। পোল্ট্রি ফার্ম থেকে গত বছর পর্যন্ত আমাদের প্রচুর লাভ হয়েছে, অথচ এবছর গত বছর আমাদের মুরগি বা ডিম কিছু লুটো হয়নি, মরেও যায়নি, সুতরাং লোকসান হবার প্রশ্নই আসে না। মুরগি কমে গেছে, অথচ মুরগির প্রতি মাসের খাদ্যের পরিমাণ বাড়ছে। ব্যাপার কি? ব্যাপার আর কি, হ্যাঁ, মুরগিতে নয় যেন একটা রাক্ষস। ডিম দেয় 3 টাকার, শালা খায় 5 টাকা। লাভ হবে কেমন করে? খাচ্ছে ঠিক, কিন্তু আগের মতো আর ডিম দিতে পারছে না। তাহলে মাসের পর মাস লস দিয়ে এই ব্যবসা চালাবার তো কোনো মানই দেখছি না। ঠিকই বলেছ, আমিও ভাবছি ওটা নিলাম করার জন্য কালই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেব। হ্যাঁ, কি ঠিক বলেছি বাবা? দেখি কি? এই দেখো পত্রিকা কি লিখেছে, তোমাদের ভাই ভাই পোল্ট্রি ফার্ম নিলাম হচ্ছে। অসম্ভব। 1,25,000, 1,50,000, 1,75,000, 2,30,000। তাহলে পত্রিকায় ভুল বিজ্ঞাপন ছাপেনি। 2,50,000। আরে থামুন সাহেব, 2-2.5 লাখ টাকা দিয়ে পোল্ট্রি ফার্ম? 3 লাখ, 5 লাখ। টাকার গরমে মাথা 49 হয়ে যাচ্ছে। চুপ! আব্বার পরিশ্রমে করা পোল্ট্রি ফার্মটা নিলামে তুলে তুমি ঠিক করনি। তুমি ভুলের স্বর্গে বাস করছো পান্না। যেদিন তোমার উপদেষ্টা তোমাকে টেনে রাস্তায় ছুঁড়ে ফেলে দিবে, সেদিন আমার কথা মর্ম তুমি বুঝবে। এই নাও 5 লক্ষ টাকা চেক। মা, তোমার চোখে পানি? এই চোখের পানির জন্য কি আমি তোকে বড় করেছিলাম? না মা, তোমার চোখের পানি যাতে না পড়ে সেই জন্যে ভাই ভাই পোল্ট্রি ফার্ম নিলামে সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিয়েছি। নিলামে কিনে নিয়েছিস? কেন, পান্না তোমাকে কিছু বলেনি? পোল্ট্রি ফার্ম বেচার আগে আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলো না? এর জন্য তোমাকে জানাইনি মা। ওই ফার্ম থেকে আমাদের লোকসান হচ্ছিল। এই ফার্ম দিয়ে তোর বাবা ব্যবসা শুরু করেছিল, কই তখন তো লোকসান হয়নি? ও তো আর মিথ্যে বলছে না। আমাদের মা ছেলের ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। আমি যা ভালো মনে করেছি তাই করেছি। ফার্ম বিক্রি করার পরামর্শ তোকে কে দিয়েছে? দেখো দেখি, যার জন্য করি চুরি সেই বলে চোর। আসলে আমি চেয়েছিলাম পান্না বাবাজির ব্যাংক লোনের সুদের হার যেভাবে বাড়ছে, তাতে ওটা বিক্রি করে যদি ডেইরি ফার্মটা রক্ষা করা যায়। থামো, তোর যা ইচ্ছা তুই তাই কর, তাই কর। আসলে মামা আমার কোনো কথা বুঝতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াল্লাহ ইয়াল্লাহ কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি ওকে কামিয়াব করো। এই ফার্ম দিয়েই আমাদের কর্মজীবন শুরু হয়েছিল। অন্যকে না দিয়ে এই ফার্মটি কিনে নিয়েছিস জেনে আমি খুব খুশি হয়েছি বাবা। উনিও উপর থেকে তোর জন্য দোয়া করছেন। তুই অনেক বড় হবি রে বাবা। তোমার মতো মায়ের দোয়া আছে বলেই তো
আজ এত দূর পৌঁছতে পেরেছি মা। মা ও অন্তরা, তোমার স্থান ওখানে নয় মা, এখানে। হীরার ফার্ম উদ্বোধন করতে গিয়েছে তোমার মা। অসম্ভব, এ কোনো দিনই হতে পারে না। এটাই হয়েছে। আজ তোমার মা হীরা ডেইরি ফার্ম উদ্বোধন করেছেন। তোমার মা তোমাকে চুমু দেয় বাম গালে, আর হীরাকে চুমু দেয় ডান গালে। শেরালি, পান্না যদি আমার ডান চোখ হয়ে থাকে, তাহলে হীরা আমার বাম চোখ। দু চোখের আলো দিয়েই আমি আমার পৃথিবী দেখব। তবু সামাজিকতা বলে একটা কথা আছে। হ্যাঁ, খানদানের জননী, সমাজে সবাই থুতু ছেটাচ্ছে। হীরা তার নতুন ফার্ম উদ্বোধন করলো, অথচ ছোট ভাইকে একবার জানালো না। ভ্রাতৃত্ব অনেক সময় চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু মন থেকে মুছে যায় না। থুতু যারা ছিটায় তারা শুধু সমাজেই না, ঘরেও ছিটায়। এসব নোংরা প্রসঙ্গ থাক। পান্না, আগামীকাল তোর টেন্ডারের তারিখ, সে কথা মনে আছে তো? মা, না, আমরা টেন্ডারের সব কাগজপত্র পাকা করে রেখেছি। মা চলো, ক্ষুধা পেয়েছে, এসো। ভাই ভাই ডেইরি ফার্ম তাদের জন্মলগ্ন থেকে আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাই করে আসছে, কিন্তু এবারে টেন্ডারে সর্বনিম্ন রেটদাতা হিসাবে অন্তরা ডেইরি ফার্ম আমাদের কোম্পানিতে দুধ সাপ্লাইয়ের হিসাবে দৃষ্টিভুক্ত হয়েছেন। মিস্টার হীরা, অন্তরা ডেইরি ফার্মের পক্ষে আপনি এখানে একটা সই করুন। ধন্যবাদ। যে হারে গরুর খাবারের দাম বাড়ছে, তাতে রেট কম দিয়ে দুধ সাপ্লাই দিলে তো তুমি শেষ হয়ে যাবে। আমি না পেয়ে যদি অন্য কেউ পেত, তাহলে কি এমন প্রশ্ন করতে পারতে? এখনো সময় আছে, তুমি উইথড্র করো, তুমি লোকসান করবে। ঠিক বলেছো বাবাজি, তুমি বোধহয় আমাকে হিংসা করতে পার না। আমার বড় হওয়ার পথকে রুখতে চাও? হোয়াট? তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো হীরা? এমন ভাবতে পারলে আমাকে? ঠিক আছে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। এবার তো বুঝলে কে শত্রু আর কে ভাই। কি ব্যাপার, কি হয়েছে? আরে মা, দূরে কেন, কাছে এসো। তুমি যাকে তোমার বুকের সমস্ত আদর, স্নেহ, ভালোবাসা উজাড় করে দিয়েছো, যার জন্য করেছো আমাকে অবহেলা, তোমার সেই ছেলের আজ আমার বুকে চাকু মেরেছে, আর তোমাকে করেছে অপমান। অপমান? অপমান নয় তো কি, ঘুষ দিয়ে কোম্পানির লোক হাত করেছে। তা না হলে 20 বছর ধরে যে টেন্ডার ভাই ভাই ডেইরি ফার্ম পেয়ে আসছে, সেই টেন্ডার হীরা পায় কি করে? ও, এই ব্যাপার। তোমার ছেলে আমাকে বলে আমি তাকে জেলাসি করছি, আমি তার সাকসেস রুখতে চাই। পান্না, মা হয়ে আমি তোকে বলছি, হীরা তোকে প্রাণের চেয়েও ভালোবাসে। সময় এলে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ও তোর বড় ভাই। বিশেষ বড় ভাই মা, সে আজ একজন বিজনেসম্যান হয়ে আমাকে জবাব দিয়েছে, আমিও বিজনেসম্যান হয়ে তাকে জবাব দেব। পাগল ছেলে। বাবু, তুমি যাও তো, আমাদের খাবার রেডি করো। যাও না বাবাজি, তোমার কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে তুমি একটা সত্যিকারের পুরুষ। হীরা তোমাকে মারার জন্য যে কুয়া করেছে, সেই কুয়ায় আমরা তাকে ফেলে মারবো। ওর চাইতে কম রেটে দুধ সাপ্লাই দিয়ে আমরা তার কোম্পানি নিশ্চিহ্ন করে দেব। কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগে আমি ব্যবস্থা করব। বসো শেরালি, ওনার পরিচয়? খানদানি ফকির আমরা। ও আমার ভাগ্নে, ইফতেখারের ছেলে পান্না।
আমি আমার ছেলের কসম খেয়ে বলছি এমন ভুল আর করবো না। তুমি আমাকে পুলিশে ধরিয়ে দিও না। কি মনে করে? ভিক্ষার ঝুলি নিয়ে তোমার দরবার এসেছি দোস্ত। তোমার কিঞ্চিত দয়া পেলে এই দুই ফকিরের ভাগ্য পাল্টে যায়। এসব কি বলছো মামা? টাকা নেবার সময় মানুষের কাছে ছোট তো দোষ কি? চুপ। কিসের আলাপ হচ্ছে? না না, ভাগ্নেকে বোঝালাম তুমি কত গ্রেট। দেখো, টাকা দিতে আমার আপত্তি নেই, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। হীরাকে টক্কর দেওয়ার জন্য আমার ভাগ্নের প্রচুর টাকার দরকার। টাকা অবশ্যই পাবে, তবে সে তোমাকে ভাবতে হবে না। দলিলপত্র আমরা সঙ্গে নিয়ে এসেছি। টাকা পয়সা লেনদেনের ব্যাপার তো, একটা ডকুমেন্ট থাকা ভালো। হ্যাঁ, নাও একটা সই করে দাও। না, সই করো। এখন 25 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। হীরাকে একটা দাঁড় ভাঙা জবাব এবার দিতেই হবে। টাকা আমার সঙ্গেই আছে। এই নাও। হ্যাঁ, না, তুমি এগিয়ে যাও, আমি আসছি। হ্যাঁ, যাও। পান্না জায়গা জমি ফার্মের দলিল বন্ধক দিয়ে টাকা নিয়েছে, এসব আপনি কি বলছেন? আমি না জেনে বলছি না বেগম সাহেবা। আর পান্না বাবাজি সব কিছু করেছে পরের বুদ্ধিতে। হীরা, মা কোথায়? বাবাজি, এসো তোমরা, এসো, তাড়াতাড়ি এসো। মা, যা কিছু হয়েছে এর জন্য দায়ী তোমরা দুজন। তোমরা এ কি করলে? মায়ের স্বপ্ন স্বাদ এভাবে নষ্ট করতে পারলে তোমরা? মা, দেখুন, উনি শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত পেয়েছেন বেশি। প্রেশার নরমাল না হওয়া পর্যন্ত ওনার সাথে কেউ কথা বলবেন না। আজ সন্ধ্যার মধ্যে আমার সম্পত্তির দলিল ফেরত এনে দিবি, তা না হলে তোকে আমি খুন করব। কিন্তু 25 লক্ষ টাকা ফেরত না দিয়ে দলিল আনবো কি করে? পান্না বাবাজি হাবিব খানের কাছ থেকে টাকা নিয়ে হীরা বাবাজির সাথে টক্কর দেওয়ার জন্য সব টাকা ইনভেস্ট করে দিয়েছে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে হীরা এই সম্পত্তি গড়েছিল। তাকে ভাগ না দিলে আমার মৃত স্বামীর আত্মা কষ্ট পাবে, আর আমিও মরে গিয়ে শান্তি পাবো না। তুই আমার সম্পত্তির দলিল ফিরিয়ে আন, ফিরিয়ে আন। মা খুবই অসুস্থ, তাকে অস্থির হতে নিষেধ করিস।
আল্লাহ চাহে তো সন্ধ্যার মধ্যে দলিলপত্র ফিরে নিয়ে আসবো। মাকে বলিস এই হীরা সম্পত্তির ভাগ চায় না, চায় মাতৃস্নেহের এক তিল অংশ। অন্তরা, অন্তরা, কি হয়েছে? ডাকছি কেন? ব্যাংক লোনের টাকা কোথায়? আমার কাছে। কেন? এত টাকা দিয়ে এখন কি করবে? শিগগির দাও, আমার মাকে বাঁচাতে হবে। যাও যাও। আসে। সাপ বিপদে পড়েছে, বাঁচাতে হবে। ইফতেখার, তোমার সহায় সম্পদ আজ আমার হাতের মুঠোয়। তোমার বউ সন্তান এখন আমার খেলার পুতুল। তোমার কারণে আমি সর্বহারা হয়েছিলাম, আজ আমি তার বদলা নেব। হ্যাঁ হ্যাঁ, তোমার সম্পদের পাহাড় মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার বংশ আমি নিশ্চিহ্ন করে দেব। হীরা বেঁচে থাকতে সে সুযোগ তুমি পাবে না হাবিব খান। এই নাও টাকা, আর ফিরে দাও দলিল। কে তুমি? আমি ইফতেখারের বড় ছেলে, নাম আমার হীরা। হীরা? হ্যাঁ, সত্যি তুমি হীরা। মাথার ঘাম পায়ে ফেলে বিশাল সম্পত্তি গড়ে তুমি ইফতেখারের যোগ্য সন্তানের পরিচয় দিয়েছ, আর ওই ইফতেখারের কারণে আজ আমি সর্বহারা। আমার সন্তান হয়েছে নিখোঁজ, আমার সব আশার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ওই সত্যবাদী পাঁচটা কুত্তা। সাবধান হাবিব খান, কোন সন্তানের সামনে বাবার অপমান পৃথিবীতে কেউ সহ্য করবে না। বাদ ওই শতাংকে। আমাগো হাবিব ডাক্তারের কাছে গেলে তোর মায়ের সব অসুখ ভালো হয়ে যাবে। এতক্ষণ হয়তো হীরা সাহেবের অপারেশন চলছে। ছোট ভাইকে খবর দিতে হবে। তোর সংসার আমি চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। শালার মামা, এতদিনে বলতাম তুমি আমাদের সংসারের অশান্তির কারণ। শালা মামুর বাচ্চা, গিরিঙ্গি করো। তোমাকে আমি, তুমি আমাদের সংসারের অশান্তির কারণ। তোমাকে আমি, আমার মা আজ হাসপাতালে। তোমাকে আমি ছেড়ে দাও মিষ্টি, ছেড়ে দাও। তুমি জানো না মিষ্টি, তোমার বাবা একটা বন্ধ শয়তান। ওর কারণে আমাদের সংসারে আজ অশান্তি চলছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার বাবার কারণে আজ আমার মা হাসপাতালে। বাবা হলেও আমি তাকে ক্ষমা করবো না। পান্না বাবাজি, বেগম সাহেবাকে হাবিব খানের লোকেরা হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে। স্বামীর স্ত্রীকে হাবিব খান,
তুমি আমাকে যত খুশি অত্যাচার করো, আমার মাকে ছেড়ে দাও। তোমার আল্লাহর কসম, তুমি আমার মাকে ছেড়ে দাও। হাবিব খান, তুমি আমার মাকে ছেড়ে দাও। সেদিন আমাকে ছাড়ার জন্য আমি তোর বাবার হাতে পায়ে ধরেছিলাম, তোর মায়ের মতো। সেদিন আমার স্ত্রীও চোখের পানিতে বুক ভাসিয়েছিল, আর তোরই মতো আমার সন্তানও কাকুতি মিনতি করেছিল। কিন্তু তোর বাবা আমাকে ছাড়েনি। আমিও তোদের ছাড়বো না, আমিও তোদের ছাড়বো না। সই করো এই দলিলে, তা না হলে আজ তোমারই সন্তানের রক্তে সই করবে এই দলিল। খবরদার হাবিব খান, আমার মার ভাইয়ের গায়ে যদি একটা আঁচল লাগে, আমি তাহলে তোকে টুকরো টুকরো করে ফেলবো। বলে দাস নে, তোর সব হুঙ্কার বন্ধ করতে এটাই যথেষ্ট। তোর কুচক্রে পড়ে আমি আমার সহায় সম্পত্তি বাধা রাখলেও আমার মার ভাইকে তোর কাছে বিকিয়ে দেনি হাবিব খান। আজ আমি আমার সব হিসাব শুধু আসলে বুঝে নেব। হিসাব তো আজ তোর কাছ থেকে বুঝে নিব আমি। আমার বন্ধু বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে।
হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না হাবিব খান। এই সন্তান আদর্শ মায়ের সন্তান, এই সন্তান মরতে পারে না। মিসেস ইফতেখার, সন্তান হারাবার ব্যথা যে কত অসহ্য আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। পারবে না আমার স্বামীর গচ্ছিত আমানত আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। গচ্ছিত আমানত? আমার স্বামীর এক বন্ধুর চিহ্ন, ওর নাম ছিল বাবলু। বাবলু? আমার বাবলু? আপনি? হ্যাঁ ভাবি, আমি আপনার স্বামীর সেই হতভাগ্য বন্ধু বাবলুর বাবা। ইয়া আল্লাহ, আমি সেদিন বলেছিলাম পিতার আগে পুত্র মরতে পারে না। আমার ডাকে তুমি সাড়া দিয়েছো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনে আমি আমার বন্ধুকে ভুল বুঝেছিলাম। আপনার মতো এক আদর্শ নারীকে অপমান করে আমি যে পাপ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাবলু বাপ আমার, আজ 20টি বছর জেল ফেরার আসামি হয়ে একটা বাবা ডাক শোনার জন্য তোকে পথে ঘাটে খুঁজে বেরিয়েছি। আয় আয় আমার বুকে আয় বাবা, আমার বুকে আয়। আমি বিশ্বাস করি না এই লোক আমার বাবা হতে পারে না। আরে যে লোক আমার দেবীর মতো মাকে নরকে টেনে আনতে পারে সে আমার বাবা হতে পারে না। বাবলু, তবু ইনি তোর জন্মদাতা পিতা। হীরা, ছোটবেলায় বাবা হারিয়েছি, তাই বাবার স্নেহ কি আমি জানি না। তবে তুমি তোমার জন্মদাতা বাবাকে অস্বীকার করে আমার মাকে অপমান করো না, অপমান করো না। বাবা, বাবলু, আমার বাবলু। বাবা, আমি দুধে মিলে গেল, এই আটির কি হবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার হিসাব চুকাবার জন্য আমরা সবাই এসেছি। আপনার মাথা মুড়িয়ে গোল ঢেলে গাদার পিছনে রাজ্য ছাড়া করা হবে। আপনি খুশি? বাবা, তুমি একটা বেঈমান অকৃতজ্ঞ। তুমি যে পাত্রে খাও সেই পাত্রে ছিদ্র করো। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলো মা। দাঁড়াও বৌমা, ওর বিচার আমিই করব। বাবু, 25 বছর আগের দুলা ভাইয়ের অপমান ভুলতে না পেরে হাবিব খানের চালে পড়ে আমিও পশু হয়ে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আপন পর। তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। তোমার কারণে আমার বাবা আত্মহত্যা করেছিলেন। এখন ওর ভেতরে পাপী মনের মৃত্যু হয়েছে। তুমি ওকে ক্ষমা করে দাও মা। ভুল আমিও করেছি, আমাকেও ক্ষমা করে দাও মা। আপনারা ক্ষমা তো আমি পাচ্ছি না, দুঃখিত। মিস্টার হাবিব খান, আপনার নামে ওয়ারেন্ট আছে। বাবা, দীর্ঘ জেল পলাতক আসামি হিসাবে আপনাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই হ্যান্ডকাপ করাও। ইন্সপেক্টর সাহেব, বাবা। পান্না, এই নাও তোমাদের সম্পত্তির দলিল। আজ আমার আর কোনো দুঃখ নেই, বিয়ে হারাবার ব্যথাও নেই। বাবা, আমি আমার কলিজার টুকরোকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। বাবা, ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি। ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি
তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে।